বেলা মধ্যাহ্ন প্রায় শেষ হতে গেল, কিন্তু কেউই তো কোনো খোঁজ দিতে পারছে না। কি হবে বলো দেখি? ওই পথিক ঠাকুরের কথায় আমরা এতদূর এসে আদৌ ঠিক করলাম তো? ঠিক ভুলের হিসেব করার মতো পরিস্থিতিতেই তো আমরা নেই বিভূতি। ঠাকুর মশাইকে এই অবস্থায় ফেলে রেখে তো আমরা বাড়ি ফিরে যেতে পারতাম না। না না, আমি সেটা বলছি না কিশোরী। ঠাকুরমশাইকে সমাধি থেকে বর্তমান জীবজগতের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা তো আমাদেরই কর্তব্য। ওনাকে আমরা ইহজগতে ফেরাবই, তার জন্য যা যা করতে হয় আমরা করব। কিন্তু আমি শুধু এটাই বলছি, ওই পথিক ঠাকুর আমাদের কি ঠিক দিশা বললেন? কিন্তু তখন উনি যা বলেছেন সেটা করা ছাড়া আমাদের আর কিছু তো করারও ছিল না। আমাদের তো একটাই লক্ষ্য, ঠাকুর মশাইকে ওই সমাধি দশা থেকে মুক্ত করা। তার জন্য একমাত্র এই রাস্তাই তো আমরা পেয়েছি। ওই পরিস্থিতিতে পথিক ঠাকুরের কথা শোনা ছাড়া আর কি বা করতাম? তবে উনি যেভাবে তখন আমাদের বিপদমুক্ত করেছেন, উনি ভুল বলবেন না এটা আমার বিশ্বাস। আর তাছাড়াও ঠাকুর মশাইয়ের জন্য এটুকু তো আমাদের করতেই হবে, কারণ আমরা যখন যা বিপদে পড়েছি তিনি কোনো কিছু না ভেবেই আমাদের সকল রকম বিপদ থেকে উদ্ধার করেছেন। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছ তুমি। ওনার সাথে, ওনার সান্নিধ্যে তো আমরা আর কম দিন নেই। তাই আজ ওনার বিপদে যা করার সেটা আমাদেরকেই করতে হবে। কিশোরী প্রথম দিকে একটু চুপ করে থাকলেও ঠাকুরমশাইয়ের এই সমাধিস্থ পরিস্থিতিতে সে মরিয়া হয়ে উঠেছে। আমিও মনে প্রাণে ঈশ্বরের শরণ নিচ্ছি। যেভাবেই হোক আমরা যেন ঠাকুরমশাইকে ওই কঠিন সমাধিবস্থা থেকে বর্তমান সময় ফিরিয়ে আনতে পারি। তাই তো রাতের কালিমা ঘুচে আকাশে দিনের আলো ফুটতে না ফুটতেই আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি। পূর্বে ঠাকুরমশাইয়ের কাছে বিভিন্ন ঘটনার ব্যাখ্যায় শোনা বীরভূমের সেই নির্দিষ্ট গ্রামে এসে উপস্থিত হয়েছি আমরা। ঠাকুরমশাইয়ের ব্যক্ত করা ঘটনার সাথে বর্তমানে এই গ্রামের কিছু সাদৃশ্য মিলেছে, আবার কিছু মিলছে না। ওই যে সময়ের নিরিখে, কালের নিয়মে অনেক কিছুর বদল ঘটেছে। কিছু রাস্তা সরু আলপথ থেকে খানিক চওড়া হয়েছে, কিছু জঙ্গল পরিষ্কার হয়ে বসতিতে পরিণত হয়েছে। সেই ট্রেন থেকে নামার পর থেকেই আমরা একইভাবে হেঁটে চলেছি। পায়ের কোনো বিরাম নেই। শুধু পায়ের কেন, মুখেরও বিরাম নেই আমাদের। আমরা হাঁটছি, আর মন সায় দিলেই গাঁয়ের জনবসতির কাউকে জিজ্ঞেস করছি আমাদের গন্তব্য সেই ঐতিহাসিক শ্মশানের কথা। হতাশার বিষয় একটাই, অনেকেই গাঁয়ের দুটো শ্মশানের কথা নির্দ্বিধায় বলে দিচ্ছেন, কিন্তু সেই ষোড়শিনী মাতু পাগলির কথা কিংবা তার সেই শ্মশানের কথা কিছুতেই বলতে পারছেন না। যদিও বা সেসব বহু পুরনো কথা, এখনকার লোকেদের সেসব জানার কথা নয়। নয় নয় করে বছর 40 আগেকার কথা তো হবেই, তাই কেই বা তাকে মনে রেখেছে? সমাজ বোঝে অর্থ, প্রাচুর্য আর বিলাসিতা। তাই এক অতীব সাধারণ ছিন্ন বস্ত্রধারণী পাগলির কথা ভুলেই গেছে হয়তো সবাই। আসলে সেই হয়তো নিজেকে গুটিয়ে নিতে চেয়েছে এই সমাজ থেকে, কিন্তু সেটা হলে তো হবে না। আমাদের এখন তাকে লাগবে। তার অনুমতি না পেলে তো আমরা শ্মশানের ভস্য পাবো না। আর পথিক ঠাকুর বলেছেন, তারানাথ যে শ্মশানে প্রথম তন্ত্র সাধনা করেছিল সেখানকার ভস্যই পারবে ওকে এই বৃক্ষ সমাধি থেকে বের করে আনতে। তবে তাও সেটা করতে হবে পরশু রাত পোহাবার আগেই, সেটা মনে থাকে যেন। মনের মধ্যে নানান কথা ঘুরপাক খাচ্ছে। তার মধ্যে অন্যতম হল মাধবপুরের সেই জঙ্গলে সেই তনু মধ্যে উপবেষ্টনকারী তেঁতুল গাছের গহ্বরে সমাধিস্থ হয়ে রয়েছে তারানাথ। সেই কঠিন সত্যটা ভাবতে ভাবতেই আমি মাঠের পাড়ে তাল গাছের নিচে বসে পড়ি। আমি বসলে কিশোরীও আমার পাশে বসে পড়ে। আসলে সেই শনিবার মটলেনে যাত্রা শুরু হওয়ার পর থেকে একভাবে চলে যাচ্ছে। কোথায় গিয়ে এই রহস্যের সমাধান মিলবে কিছুই বুঝতে পারছি না। রহস্য সমাধান না হয় ছেড়েই দিলাম, কারণ যে রহস্যের সমাধানের একমাত্র সাহারা সেই ঠাকুরমশাই, সে তো নিজেই সমাধিস্থ হয়ে রয়েছেন। এসব নানান রকম চিন্তাভাবনা নিয়েই বসে রয়েছি। গ্রীষ্মের চাঁদি ফাটা গরমে বীরভূমের উত্তপ্ত রাঙা মাটিতে বসে খানিক জিরিয়ে নিয়েছি।
তেষ্টায় চাঁদি ফেটে যাচ্ছে, অথচ আর একটু হেঁটে যে জলের খোঁজ করব সেই ক্ষমতা আমাদের কারোর শরীরেই আর অবশিষ্ট নেই। কিশোরীরও সেই একই অবস্থা, তৃষ্ণার্ত কণ্ঠে বলছে, বিভূতি, আর যে পারা যাচ্ছে না গো। এবার একটু জল না পেলে যে এখানেই দেহ রাখতে হবে আমাদের। হ্যাঁ ভাই, আমার অবস্থাও ঠিক তাই, কিন্তু একটু যদি না বসি তাহলে আর কি হাঁটার ক্ষমতা কুলোবে? আমরা নিজেরা নিজেদের মতো কথা বলছি। এমন সময় এক গ্রাম্য বধূ কাঁকে কলসি নিয়ে এগিয়ে আসে সেই পথে। তার সাথে আরও দুজন মেয়ে। তাদের পরনে শাড়ি থাকলেও শাড়ি পরিধানের ধরন একেবারে আলাদা। মাথায় এক মাথা ঘোমটা থাকলেও শাড়িতে গোড়ালি ঢাকেনি তাদের। যথাসম্ভব আদিবাসী সম্প্রদায়ভুক্ত তারা। মাথায় ঘোমটা দেওয়া হলেও তাদের অঙ্গভঙ্গিতে একটা দারুণ স্নিগ্ধতা রয়েছে। হয়তো একেই গায়ের স্নিগ্ধতা বলে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে তারা এগিয়ে আসছে আমাদের দিকে। হাসির কলতান আর পায়ের তোড়ার মলিন শব্দের মধ্যে তারা আমাদের পিছন থেকে সামনে এগিয়ে যাবে। এমন সময় কিছুটা দ্বিধার সাথেই আমি একটু জোর কণ্ঠে তাদের বলি, একটু জল দেবে মা? গরমে চাঁদি ফেটে যাওয়ার জোগাড়। একটু জল না পেলে এখানেই দেহ রাখতে হবে আমাদের। আমার আকুতিপূর্ণ জল চাওয়ায় তাদের পায়ের তোড়া আওয়াজ করা থামিয়ে দেয়। বন্ধ হয় গুঞ্জরিত হাসির শব্দ। চলার পথে তাদের পা স্তব্ধ হলে আমি তাদের আবারও আকুতিপূর্ণ কণ্ঠে বলি, মা বলছি একটু জল দেবে? ঘোমটা মধ্য দিয়েই একজন বধূ আমাদের দিকে তাকিয়ে দেখে, তারপর সে বাদিকের দিকে তাকায়। দুজনে অচেনা অজানা পথিক এমন ভর দুপুরে রাস্তার বসে পান করা জল চাইছে, এ বড়ই অদ্ভুত বিষয়। তাই তাদের নিজেদের মধ্যে চোখাচোখি করাটা ভীষণ সাধারণ একটি ব্যাপার। গায়ের বধূ মানেই কোমল। প্রথমে নিরীক্ষণ দৃশ্যে আমাদের দেখলেও শেষমেশ আমাদের তারা জল দেয়। মাটির কলসে ভরে আনা নদীর স্নিগ্ধ জল কণ্ঠনালী পেরিয়ে অন্তঃগহরে প্রবেশ করতেই প্রাণটা আমাদের শান্ত হয়। মনে হয় এই তো বেঁচে আছি। আসলে গ্রীষ্মের প্রখরতায় আমাদের উদর ঝলসে উঠেছিল। ঝলসানো শরীরে ঠান্ডা পানীয়ের আস্বাদ পেয়ে পুনরায় মনের জোর ফিরে পাই। আসলে মনের জোর বাড়াতে গেলে শরীরের সমপরিমাণ জোর থাকতে হয়, আর শরীরের শক্তি সঞ্চারণ না হলে মনের জোর বাড়ানো সম্ভব নয়। 2-3 দিন সময় মতো খাওয়ার না খেয়ে শরীরের অবস্থা একেবারেই খারাপ হয়েছিল। তাই একটু শীতল পানীয়ই শিরা ধমনীকে সতেজ করে তুলেছে। তাই পুনরায় মন আর শরীর দুইয়ের জোর ফিরে পাওয়ার পর কিশোরী সর্বপ্রথম সেই গ্রাম্য গৃহবধূকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি কি বলতে পারেন যে মাতু পাগলির শ্মশান ঘাটটা কোন দিকে? কিশোরীর কথা শুনে গায়ের বধূটি চমকে ওঠে। চমকে ওঠে বলার থেকে বলা ভালো, আঁতকে ওঠে। কি এসব নামের কেউ এখানে তো নেই? আপনারা বোধহয় ভুল জায়গায় এসেছেন। বধূর কথা বলার ধরন আর তার চোখে আকুণ্ঠ ভয় দেখে আমরা পরিষ্কার বুঝতে পারি আমরা একদম সঠিক জায়গায় এসে পৌঁছেছি। আর সেও পরিষ্কার জানে মাতু পাগলির শ্মশান ঘাটটা কোথায়, কিন্তু সে বলবে না। তাও তাকে আমি একটু নরম কণ্ঠে জিজ্ঞেস করে বলি, না না মা, তুমি ভুল করছো। ওই নামে এখন আর কেউ এই গ্রামে থাকে না। বহুদিন আগে এই গ্রামে ওই নামের একজন থাকতেন, তিনি শ্মশানবাসিনী ছিলেন। তুমি নাও জানতে পারো, হয়তো বাড়ির বড়রা তার কথা জানেন। তুমি কি কখনো শুনেছো এমন কারো কথা? মনের গহীনে জমে থাকা ভয় ভয়ানক কঠিন হয়, আর সেই গাঁয়ের বধূটির ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে। সে ভয় পেয়ে রয়েছে, তাই বলতে চাইছে না। আর সেই কারণেই তাড়াহুড়ো করে কোনো রকমে শুধু মাথার ঘোমটাখানা আরও একটু টেনে নিয়ে সেখান থেকে সে চলে যায়। আমরা দুজনেই তার যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি। গাঁয়ের মেঠো পথ দিয়ে কাঁখে কলসি নিয়ে নুপুরের রুনু ঝুনু আওয়াজ করতে করতে এগিয়ে চলেছে তার বাড়ির পানে। তার যাওয়ার দিকে দেখার পরেই আমরা দুজনেই দুজনের দিকে দেখতে থাকি। কিশোরী মৃদু হেসে আমায় জিজ্ঞেস করে, কি বুঝলে বিভূতি? আমরা একদম ঠিক জায়গায় এসে উপস্থিত হয়েছি, বুঝলে? শুধু নিজেদের একটু খুঁজে নিতে হবে। মাটির রাস্তাও প্রচণ্ড উত্তপ্ত হয়ে রয়েছে। খালি পায়ে হেঁটে চলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কিন্তু তারানাথকে পুনরায় বর্তমান জীবনে ফেরাতে হলে আমাদের এইটুকু করতেই হবে। তাই গরমে উত্তপ্ত মাটিতে হাঁটতে গিয়ে পায়ের চেটো ক্ষতবিক্ষত হলেও আমরা বিনা বাক্যে এক লক্ষ্যে হাঁটতে থাকি।
মনে এখনো অনেক সংশয়, কারণ তারানাথের মুখে শোনা বর্ণনা অনুযায়ী সঠিক গ্রামে এসে পৌঁছলেও যে সঠিক শ্মশান ঘাটের খোঁজ আমরা পাবো এমন কোনো কথা নেই। তাই মনে হতাশা নিয়েই হাঁটছিলাম। যদি কোনো একটা উপায় পাই কিংবা সেই শ্মশানের হদিশ পাই তাহলেই হলো কথা। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা ধেনো জমি চোখে পড়ে, তার পাশে সোনাঝুরি আর শাল গাছের আড়ালে বেশ কিছু মানুষের সমাবেশ। আমি আর কিশোরী কোনো কিছু না ভেবেই সেদিকে এগিয়ে যাই। শুকনো পাতা, কচি ঘাস খানিকটা পায়ে দোলে সেদিকটায় এগিয়ে যাওয়ার পরেই আমরা বুঝতে পারি সেটাও একটা শ্মশান। গ্রামবাসীবৃন্দ সেখানে কারোর সৎকার করতে এসেছেন। দূর থেকেই ভেসে আসছে হরির শব্দ। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। আস্তে আস্তে ধীর পায়ে আমরা সেদিকে এগিয়ে যাই। গাঁয়ের মানুষ সেখানে জটলা করে দাঁড়িয়ে রয়েছে। সবেমাত্রই মৃতদেহকে কাঠের চিতায় তোলা হয়েছে। চিতার সামনে 4 জন মাঝবয়সী লোক দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে একজন হাতে পুরোহিত প্যাকাটির আগুনটা ধরিয়ে দিয়ে মন্ত্রোচ্চারণ করছেন। ওং কর্তুস্মর ক্লীবং স্মর কৃতং স্মরঃ। পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে সাথে মৃতদেহের সাথে আসা লোকজন এক স্বরে হরির শব্দ বলে চলেছে। বলো হরি, হরি বল, বলো হরি। আমরা সেখানেই দাঁড়িয়ে রয়েছি। অগ্নিকর্তা মৃতদেহের মুখে অগ্নি সংযোগ করে পাশে দাঁড়িয়ে থাকা আরও 3 জনকে সাথে নিয়ে এগিয়ে আসে সামনের দিকে। সম্ভবত এনারাই মৃতের পুত্র। সাধারণত অগ্নি সংযোগের সাথে সাথেই চিতার অগ্নি জ্বলে ওঠে, কিন্তু এক্ষেত্রে এখানে ঘটে বিপত্তি। মুখে অগ্নি সংযোগ করবার পরেই সেই অগ্নি আপনা থেকেই নিভে যায়। শ্মশানে থাকা লোকজন যথেষ্ট ভয় পেয়ে যায়। কিছুজন বলে, কি হলো কে জানে, এ তো ভালো লক্ষণ নয়। আবার কিছুজন বলে, কিছু হয়নি, হতে পারে কাঁচা কাঠ, সেই কারণেই নিভে গেছে। সে কথার উত্তরে আবার অন্য একজন বললেন, আর কাঁচা কাঠ কোথায়? এই শুকনো খনখনে কাঠ আমি নিজে দেখে নিয়ে এসেছি। কাঁচা কাঠ বলতে তো ওদের বাড়ি থেকে নিয়ে আসা খালি ওই জাম কাঠটুকু। শ্মশানে কাঠ নিয়ে কথাবার্তার মধ্যেই আরও 2 অগ্নিসংযোগ করা হয়, কিন্তু বারংবার সেই একই ঘটনা ঘটে আগুন নিভে যায়। আর এমন খটখটে রোদের দিনের আগুন নিভে যাওয়া নিয়ে শ্মশানে রীতিমতো শোরগোল শুরু হয়ে যায়। বেশ কিছুক্ষণ তা নিয়ে হৈ হৈ চলতে থাকে। গ্রামবাসীবৃন্দ তো বেশ ভয় পেয়ে যায়। কিছু লোক তো মরাকে ভূতে পেয়েছে বলে শ্মশান থেকে চলেই যায়। আমরাও দুজনে একটু অবাকই হই, কি কারণে এমন হচ্ছে সেটা কিছুতেই বুঝে উঠতে পারি না। তাই একজনকে জিজ্ঞেস করি, কি হচ্ছে বলুন তো, বারবার নিভে যাচ্ছে কেন? মধ্যবয়স্ক লোকটি একটু সন্দিহান চোখেই আমাদের দিকে তাকিয়ে বলে, সে তো আমরাও বুঝতে পারছি না বাবা। বারবার আগুন দিচ্ছে কিন্তু কিছুতেই আগুন জ্বলছে না। তার কথা শেষ হলেই কিশোরীও বলে, হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এটার কি কারণ হতে পারে বলুন তো? কিশোরী কথাখানা বলার সাথে সাথেই আমার মনে পড়ে এটার কি কারণ হতে পারে। আমি সেই বয়স্ক শ্মশান যাত্রীকে জিজ্ঞেস করি, আচ্ছা ওনার কি কোনো রকম মন্ত্রতন্ত্র জানা ছিল, মানে ওই যেমন কোনো ঝাড়ফুঁকের তন্ত্রমন্ত্র? আমি সবে কথাটা বলছি, আমার কথাটা নিয়ে সবাই আলোচনা শুরু করেছে। এমন সময় একজন বৃদ্ধ শ্মশানে এসে উপস্থিত হন। তিনি এসে বলেন, ওই দেহ পড়বে না, ওর অন্তরে যে এখনো জীবদ্দশার বাসনা ছিল, তাই মরণের পূর্বেও সেই পাগলনির কাছ থেকে পাওয়া মন্ত্রখানা কাউরে দান করেনি। হ্যাঁ, আর এই মন্ত্রখানা মনের গহীনে থাকলে কখনোই এ দেহ পড়বে না, বুঝেছ? সবার আগে মরদেহটা চিতা থেকে নামাও, নামিয়ে ওকে মন্ত্রমুক্ত করো, তবেই এই নশ্বর দেহ পড়বে, নয়তো না, এই বলে দিলুম। শ্মশানে আগত ওই বয়স্ক লোকটির বলা কথায় তো শ্মশানে আগত সকলেরই প্রায় হুঁশ উড়ে যায়। কি করবে কেউই বুঝে উঠতে পারে না। এক প্রকার কোনো দিশা না পেয়েই অগ্নিসংযোগকারী লোকটি সেই বয়স্ক ব্যক্তির উদ্দেশ্যে বলে, বাবা তো কখনোই এসব বিষয়ে আমাদের কিছু বলেননি। শেষের কয়েকদিন আমাদের বাবা বিছানা শয্যা ছিলেন। আপনি এখন বলে দিন কি করে ওনাকে এই মন্ত্রমুক্ত করব, পথ দেখান আমাদের। এক প্রকার লোকটি করজোড়েই তাকে অনুরোধ করে।
আর তার একান্ত অনুরোধেই সেই বয়স্ক লোকটি বলেন, ভয় পেও না পুত্র, ভয় পেও না। জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা দিশেহারা হয়ে পড়ি, কিন্তু তা বলে তো আর থেমে যাই না। দেখো, তোমার বাবারও সৎকার হবে, কিন্তু তার আগে ওকে মন্ত্রমুক্ত করতে হবে। যে আসলে আমরা এই পৃথিবীতে যখন আসি তখন কিছুই সাথে নিয়ে আসি না, তাই যাওয়ার সময়ও কিছু নিয়ে যেতে পারবো না, এমনকি মন্ত্রকেও নিয়ে যেতে পারবো না। তুমি চিন্তা করো না, পুরোহিত মশাই আছেন, উনি করে দেবেন সবটা। মৃতের ছেলের উদ্দেশ্যে কথাগুলো বলার পর অগ্নিকর্তা ভদ্রলোক একটু স্বস্তি পান ঠিকই, কিন্তু মনে একটা চিন্তা রয়েই যায়। তাই তার সেই চিন্তাকে কিছুটা লাঘব করার জন্যে বয়স্ক লোকটি পুরোহিতের উদ্দেশ্যে বলেন, কি হ্যাঁ পুরোহিত, বলি পারবে তো? পুরোহিতেরও যথেষ্ট বয়স হয়েছে, সে হেসে বলে, হ্যাঁ পারবো বাবা, মাটিতে পুঁতে দেব তো মন্ত্রটা। আরে হ্যাঁ হ্যাঁ, কিন্তু মনে রেখো, কাজটা কিন্তু ভীষণ সাবধানে করতে হবে। হ্যাঁ, তোমার সাথে যেন কেউ না থাকে, সবাই তোমার থেকে কিছু না হলেও ওই 50 হস্ত যেন দূরে থাকে, কেমন? কারণ মনে রাখবে, এই মন্ত্র কিন্তু দ্বিজকে অন্য কেউ দেয়নি, এই মন্ত্র দিয়েছিলেন সেই পাগলি। তাই যা করার খুবই সাবধানে করবে, কেমন? বয়স্ক ভদ্রলোক কথাগুলো বলে শাল সোনাঝুরির জঙ্গলের উত্তর দিকে হেঁটে চলে যায়। গায়ের লোকে নানান রকমের কথা বলতে থাকে। ও রে বাবা রে, এসব আবার কি? আগেই বলেছিলুম না, মরে ও শান্তি পাবে না। হ্যাঁ, ঠিকই বলেছ। এই জীবনে বেঁচে থেকে কিংবা মরে কোথাও কোনো রকম শান্তি নেই। হ্যাঁ, তা যা বলেছ। গ্রামবাসী নিজেরা নিজেদের মধ্যে কথা বলছে, এমন সময় মৃতের পুত্র পুরোহিতের উদ্দেশ্যে বলে, যা করার আছে তাহলে তাড়াতাড়ি শুরু করুন। মন্ত্রমুক্ত না হলে তো আমার বাবার শেষকৃত্য সমাপন হবে না। আপনি তাড়াতাড়ি করুন। মৃতের পুত্রের কথায় পুরোহিত জানায়, হ্যাঁ আমি শুরু করছি, তোমরা শুধু মরদেহটা চিতা থেকে নামিয়ে দাও, আর গ্রামবাসীদের শ্মশান ছেড়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়াতে বলো। পুরোহিতের কথা শেষ হওয়ার সাথে সাথেই গ্রামবাসী বৃন্দ সেখান থেকে সরে যায়। মৃতের 4 পুত্র মরদেহ চিতা থেকে নামিয়ে ভুঁইয়ে রাখার ব্যবস্থা করছে। এসব দেখেই আমরা সেখান থেকে প্রস্থান করব বলে ঠিক করি, কারণ এখানে দাঁড়িয়ে আর কোনো লাভ নেই। তবে যাওয়ার আগে শুধু সেই শ্মশান যাত্রী বয়স্ক ব্যক্তিকে কিশোরী জিজ্ঞেস করে, আচ্ছা, ওই বয়স্ক ব্যক্তি যিনি মৃতদেহকে মন্ত্রমুক্ত করার বিধান বাতলে দিলেন, উনি কোথায় গেলেন বলতে পারেন? বয়স্ক ব্যক্তিকে প্রশ্নটা করলে তিনি আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিছুক্ষণ ভেবে নিয়ে তারপর বলেন, উনি তো ভবঘুরে বাবা, বেশিরভাগ সময়ই উনি এদিক ওদিক ঘুরে বেড়ান। তবে সবাই বলে সূর্য ডোবার পর তিনি নাকি ওই উত্তরের জঙ্গলে বুড়ো শিবতলায় থাকে। কিশোরীর প্রশ্নে একটা উত্তর পাবার সাথে সাথেই আমি আবার তাকে জিজ্ঞেস করি, আচ্ছা উনি কি কোনো পাগলির কথা বলছিলেন? এই প্রশ্নটা শুনেই সন্দেহের বশে বয়স্ক শ্মশান যাত্রী গোল গোল চোখ পাকিয়ে আমাদের দিকে তাকান, বলেন, তাতে তোমার কি? তোমরা ভিন গায়ের লোক, এ গায়ের খবর জেনে তোমাদের কি বাবা? না মানে কিছুই না, উনি বলছিলেন পাগলি মন্ত্র দিয়েছিলেন, তাই জানতে ইচ্ছে করছে পাগলি মন্ত্র দেবে কি করে। সে ছিল এক পাগলি, তার কথা জেনে তোমাদের কি লাভ? সে সাধারণ কেউ নয়, তার কথা জেনে তোমাদের কোনো লাভ নেই। কথাটা বলেই তিনি চলে যান, তাই আমাদের আর তাকে কিছু জিজ্ঞেস করা হয় না। তবে যা জানার ছিল আমরা প্রায় সিংহভাগই জেনে নিয়েছি। এবার এখন আমাদের সেই বয়স্ক লোকটিকে দরকার। আমাদের জানতে হবে তিনি যে পাগলির কথা বলছিলেন তিনি কি সেই পাগলি যার কথা আমরা ভাবছি। তাই কিশোরী আর আমি এখানে আর সময় নষ্ট না করে সেই উত্তরের দিকে, যেদিকে বয়স্ক ভদ্রলোক এগিয়ে গেছেন, সেদিকেই হাঁটা লাগাই। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে। সূর্য দূরের গাছের মাথায় ঢলে গাঢ় কমলা রং ধারণ করেছে। আমরা এগিয়ে চলেছি সেই উত্তরের দিশায়, উত্তর পাবার আশায়। পথে এগোতে এগোতে হঠাৎই চোখে পড়ে শালিক পাখির ঝাঁক মাঠের মধ্যে বসে রয়েছে। শালিকের দল দেখে আমি আপন মনেই হেসে উঠি।
আমাকে হাসতে দেখে কিশোরী জিজ্ঞেস করে, খামোখা হাসছো কেন হে? ইঙ্গিতগুলো খেয়াল করলে কিশোরী? একটু খেয়াল করো, তুমিও হাসবে। প্রথমে সুন্দরী রমণী, তারপর মৃতদেহ, আর এখন আবার ওই শালিকের ঝাঁক। মন বলছে আমরা ঠিক দিশাতেই এগোচ্ছি। ওই বয়স্ক ভদ্রলোকের কথা শুনে যদিও আমারও তেমনই মনে হচ্ছে, কিন্তু কি বলতো, এখন আমাদের তাকে আগে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তা তো হবেই। তবে তুমি দেখো, এই অভিযান কঠিন হলেও আমরা ঠিক পারবই ঠাকুরমশাইকে বর্তমান জীবনে ফিরিয়ে আনতে। সে তো পারতেই হবে আমাদের, কিন্তু এখনো কত পথ অতিক্রম করতে হবে তা জানা নেই। দুজনের মনেই হতাশার অন্ধকার, আবার অন্ধকারের মাঝেই রয়েছে কিছুটা আশা আর আলো। সেই আলোকে সঙ্গী করেই আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। সময়ের সঙ্গে সূর্যের সাথে সাথে বিকেল ঢলে পড়েছে সন্ধ্যার কোলে। আলো সরে গিয়ে গ্রামের আনাচে কানাচেতে ভরে গেছে অন্ধকার। লাল মাটির রাস্তা এখন শুধুই ঘন কালো হয়ে রয়েছে। গ্রামের প্রথম প্রান্তে বেশ কিছু ঘরবাড়ি থাকলেও এই দিকটায় একেবারেই ঘরবসতি কিছুই নেই, এমনকি চাষের ধেনো জমিও নেই। আশেপাশে শুধুই ঘন শালবন, আর আমরা সেই জঙ্গলের মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছি। কোনো শব্দ নেই, কোথাও একটা কীট পতঙ্গেরও সাড়া নেই। মনে হয় আমরা যেন অন্য কোনো এক জগতে প্রবেশ করেছি। কমসে কম হাতে একটা মশালও নেই যে তার আলো আমাদের পথ দেখাবে। যত এগোচ্ছি ততই জঙ্গল গভীর হচ্ছে। অন্ধকারের অতল গভীরে আমার মতোই কিশোরীরও মনে প্রশ্ন জেগে উঠেছে। সে বললে, বিভূতি, আমরা কি তবে ভুল রাস্তায় এলাম? তবে কি আমরা গ্রামের মধ্যে নেই? আমরা কি তবে গ্রামের শেষ সীমায় পৌঁছে গেছি, না কি বলতো? ফাঁকা নির্জন স্থান হওয়ায় কিশোরীর আস্তে আস্তে বলা কথাগুলো অনেক জোরে শোনায়। সে নিজেই নিজের উচ্চ কণ্ঠস্বরকে কমিয়ে বলে, নিজেদের কথার শব্দ শুনে নিজেদেরই ভয় করছে গো। হ্যাঁ, তা যা বলেছ। কিন্তু ভয় পেলেও তো কিছু করার নেই। তোরা যে উদ্দেশ্যে বেরিয়েছিস সেই উদ্দেশ্য তো তোদের পূরণ করতেই হবে। এমন অন্ধকার নীরব সন্ধ্যাবেলা নির্জন স্থানে হঠাৎ করে অচেনা কারোর কণ্ঠস্বর শুনতে পেলে পিলে চমকে উঠবেই। এমন অচেনা শব্দে আমাদেরও পিলে চমকে উঠেছিল। আমরাও চমকে উঠে দুজন দুজনের হাত ধরে ভয়ে আঁতকে উঠেছিলাম। তবু আমি নিজেকে একটু সামলে নিলেও কিশোরী ভীষণ ভয় পেয়ে যায়। বলে, কে কে ওখানে? কিশোরীর ভয়ার্ত কণ্ঠ শুনে সেই কণ্ঠ হেসে ওঠে। হাসির কলতানে ভরে যায় চারিদিক। আমি ভয় পেলেও এবার পিছনে তাকাই। পিছন দিকে তাকানোর সাথে সাথেই সেই কণ্ঠ আমায় বলে, একি রে, তোরা এত দূরে এসেছিস আর এটা জানিস না যে পিছু ফিরে তাকাতে নেই? হাজার কণ্ঠ একসাথে ডাকলেও নয়। হ্যাঁ, এই কথা তো সত্যি। তারানাথ তো আমাদের বারবারই এ জিনিস শিখিয়েছেন যে যখনই কোনো বিশেষ কাজে এগোনো হয় তখন পিছু ফিরে দেখতে নেই। তাই তিনি যে কোনো অভিযানে বারংবার বলতেন, পিছু ফিরে দেখো না, পিছু ফিরে দেখলেই মহা বিপদ। আমরাও কখনো পিছু ফিরে দেখিনি, কিন্তু আজ ঠাকুরমশাইয়ের অনুপস্থিতিতে আমরা ভুলটা করে ফেলেছি। তাই পিছু ফিরে তাকে দেখতে না পেলেও তার উদ্দেশ্যে আমরা দুজনেই বলি, আপনি যেই হন বাবা, আমাদের ক্ষমা করবেন। এই শিক্ষা আমাদের গুরু আমাদের বারংবার দিয়েছেন, কিন্তু আমরা মূর্খের দল সেই ভুল করে ফেলেছি। আপনি দয়া করে আমাদের সম্মুখে প্রকট হন। আমাদের চোখ বুঝে করজোড়ে করা কাকুতিতে তিনি বোধহয় খানিক গলে যান। বলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার সম্মুখে ফের দেখি। তার অনুমতি পেয়ে আমরা সামনে তাকাই। হাতে একটা ছোট্ট লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে সেই বয়স্ক ব্যক্তি, যাকে আমরা দুপুরে শ্মশানে দেখেছিলাম। পরনে এক সাদা মলিন ধুতি, তাও ছেঁড়া ফাটা। সে আমাদের দেখে বলে, বলি কি চাই তোদের? কেন এই গ্রামে এসেছিস তোরা? তোরা তো এই গ্রামে নয়। না বাবা, আমরা এই গ্রামের কেউ নই। আমরা এসেছি বহু দূর থেকে। আমাদের গুরু সেই মাধবপুরের জঙ্গলের মধ্যে তেঁতুল গাছের তনুর প্রকোষ্ঠে সমাধিস্থ হয়ে রয়েছেন। তাকে বাঁচাতেই আমাদের এই গ্রামে আসা। কিন্তু একবার কেউ সমাধিস্থ হলে তাকে আর বাঁচানো যায় না বাবা। বাঁচবে বাবা, বাঁচবে।
সে না এই বর্তমানে জীবনে ফিরলে যে অনেকের জীবন অতীতের অন্ধকারেই আটকে থাকবে। সেসব মানুষের জন্য আমাদের ঠাকুর মশাইকে যে বর্তমানে ফিরতেই হবে। বুঝলাম, কিন্তু ফেরাবি কি করে? এক আপনারই মতো পথিক ঠাকুর বলেছেন, ঠাকুরমশাই যে শ্মশানে প্রথম সমাধা করেছিলেন সেই শ্মশানের ভস্য নিয়ে গিয়ে ঠাকুরমশাই ললাটে লেপন করলেই ঠাকুরমশাই আবার বর্তমানে ফিরে আসবেন। তো তোরা তবে সেই শ্মশানের খোঁজে এসেছিস, তাই তো? বুঝলাম। তা এই বীরভূমের মাটিতে তো বহু পুণ্যকামী শ্মশান রয়েছে। তা তোদের গুরু কোথায় প্রথম সাধনা করেছিলেন তা কি তোরা জানিস? হ্যাঁ, ওই তো মাতুপগলির শ্মশানে। আপনি চেনেন তো সেই পাগলিনীকে? বলুন না, সেই শ্মশানটা কোন দিকে? কিশোরী একেবারে তটস্থ হয়ে রয়েছে, তাই সে প্রচণ্ড উত্তেজনার সাথে প্রশ্নগুলো করলে বয়স্ক লোকটি বলে, আহা রোস রোস, আরে একেবারে কি সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নাকি? হ্যাঁ, কখনোই নয়। আর তোরা যে শ্মশানের কথা বলছিস সে তো কবেই নদের পেটে চলে গেছে। ওই যে ওই জঙ্গল দেখছিস, ওই জঙ্গল পেরিয়ে পূবের কোণে এই বুড়ো শিব মন্দির পড়ে। সেখানে নদীর পাড়েই ছিল সেই শ্মশান। কিন্তু মাতু পাগলির সাথে সাথে সেই শ্মশান তো কবেই তলিয়ে গেছে নদীর তলে। এখন তো সে সবই মায়া। যা দেখ, ওই পূবের দিকে হেঁটে যদি ছাই পাস, তবে মনে রাখবি এখন সেই শ্মশান আর শ্মশানবাসিনী মাতু পাগলি সবই কিন্তু মায়ার চক্র। তাই তোদের যা করার এই রাতের আঁধারেই করতে হবে। দিনের আলো ফুটলেই কিন্তু মায়ার জাল ভিন্ন হয়ে যাবে, বুঝেছিস? তার কথার অর্থ না বুঝেই আমরা পূবের দিকে এগোতে শুরু করি। সত্যি বলতে কি, মনে আকুতি ভয় নিয়েই এগোতে হচ্ছে আমাদের, কিন্তু কিছু তো করারও নেই। কি বা করার আছে আমাদের সে সময়? ঠাকুরমশাইকে বর্তমান জীবনে ফেরাতে গেলে আমাদের মায়া চক্রে প্রবেশ করতেই হবে, এটাই অদৃষ্ট। তাই যা আছে কপালে এ কথা মনে রেখে আমরা এগোতে শুরু করলাম। সেই বয়স্ক লোক পিছু থেকেই বললেন, মাথায় রাখবি সর্বদা কিন্তু বাধা আসবে। হ্যাঁ, একেবারে পদে পদে বাধা। কিন্তু সেই বাধা জয় করতে পারলেই তবেই জয়ের নিশান উঠবে। কিন্তু সেই মায়ায় প্রবেশ করতে চাইলে রক্তে সাধনা আবশ্যক। অন্তত যার জন্য এসেছ তার রক্তে তো বটেই, নইলে সর্বনাশ হবে। হ্যাঁ, কথাগুলো এক নিঃশ্বাসে বলেই তিনি অদ্ভুত এক গান ধরেন। যে জন্য খোঁজে পাগলির বাটে, তারে আগে মরতে হয় তিনের ঘাটে। নয়তো খুঁজে তারে পাবি নে রে মন, পরাণ বাঁচলে সবে কহিবে অমর জীবন, অমর জীবন, অমর জীবন। গানটা শুনে মনে মনে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু অর্থ সেভাবে বহরে কিছুই বুঝতে পারি না। তবে গানের শেষ লাইনটা মনের মধ্যে খচখচ করিয়ে তোলে, পরাণ বাঁচলে সবে কহিবে অমর জীবন। এই অমর জীবনের নাম তো আমরা আগেও বহুবার শুনেছি, অন্যবার অন্য কোথাও নয়, এবারে সান্নাল বাড়ির কর্তা তার মুখেই তো শুনেছি। তাহলে কি এসব অমর জীবন জানেন? ইনি কি তিনি? না না, তা কি করে হয়? তার যে রূপের বর্ণনা আমরা শুনেছি ঠাকুরমশাইয়ের কাছে, এই বৃদ্ধ তো তেমন নন। তাহলে কি ইনি অমর জীবনের কথা বললেন? হবে হয়তো, তাই এমনি একটু বেশিই ভাবছি, এটাও হতে পারে। আমি আকাশ পাতাল ভাবছি, এমন সময় কিশোরী বলল, বিভূতি, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? হ্যাঁ, বলতে পারো তেমনই ভাবছি, কিন্তু মেলাতে পারছি না কিছুতেই। আমরা দুজনে অন্ধকারের মধ্যে এগিয়ে চলেছি। পথ চলতে চলতে অন্ধকার চোখে শুয়ে গেছে আমাদের। মনে ভীষণ ভয়, কিন্তু তবু এগিয়ে চলেছি নির্জন জঙ্গলের মধ্যে। হঠাৎ করেই আমাদের সামনে ভীষণ মর্মর শব্দে গাছ নুয়ে পড়ল। কিশোরী কিছু না বুঝেই সেদিকে এগিয়ে যেতে গেলে আমি তার হাতটা চেপে ধরি।
তুমি কি ভুলে গেলে কিশোরী? এই এক চরম ফাঁদ, এই বাঁশের ওপর দিয়ে যেতে গেলেই আমাদের ওপরে তুলে নেবে। আমাদের পদে পদে বাধা সৃষ্টি হওয়ার এটাই শুরু, বুঝেছ? এখন একটাই উপায় আছে, আমাদের ঠাকুরমশাইয়ের দেওয়া সেই মোক্ষম দাওয়াইয়ের দিকে আমাদের এগোতে হবে। কিশোরী এই পরিস্থিতিতে হয়তো ভুলে গেছে তারানাথ আসবার সময়ে কয়েকটা টোটকা শিখিয়ে দিয়েছিল। বলেছিল যদি কখনো প্রয়োজনে আসে তবে সেগুলোকে ব্যবহার করতে। আমি এর আগে সেগুলোকে ব্যবহার করিনি বটে, সত্যি বলতে কি দরকার পড়েনি, কিন্তু আজ এমন এক দরকারেও যদি আমি সেই টোটকার সঠিক ব্যবহার না করি তাহলে ভারী অন্যায় হবে। এসব নানান কথা ভেবে আমি সেখানেই মাটিতে বসে কাঁধের পোটলা থেকে আমার দাঁখানা বের করে আমাদের দুজনকে ভালো করে গণ্ডি দিয়ে ঘিরে নিই। তারপর শুরু করি মন্ত্রোচ্চারণ। মন্ত্রোচ্চারণের সাথে সাথেই সেই ভেঙে পড়া গাছটা ক্যাঁচ ক্যাঁচ শব্দের সহিত নিজ স্থানে দাঁড়িয়ে পড়ে, আর আমরা সামনের দিকে অগ্রসর হই। বেশ কিছু দূর হেঁটে যাওয়ার পর মনে হয় কেউ আমাদের পিছে পিছে আসছে। আমরা অনুমান করি আবারও হয়তো কোনো প্রেত আমাদের পিছু নিয়েছে, তাই দুজনেই কঠিন কণ্ঠে গায়ত্রী মন্ত্র জপতে শুরু করি। এভাবে আমরা এগিয়ে চলেছি। হঠাৎ করে চোখে পড়ল দূরে এক গাছের তলায় আলোর শিখা। আমরা প্রথমে যদিও আলোর শিখা থেকে চমকিত হই না, কারণ মরীচিকা হতেই পারে, তাই একেবারে চমকাই না, এগোতে থাকি। কিন্তু এগিয়ে দেখি সত্যিই তাই। বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পরও বুঝতে পারি সে আলোর দিশা সম দূরত্বেই রয়ে গেছে, তাকে আর কাছে দেখতে পাই না। বরং হাঁটতে হাঁটতে অনুভব করতে পারি জঙ্গল ঘন হয়েছে, মানুষের সে পথে যাওয়ার কোনো অবকাশই নেই। হাঁটতে গিয়ে কাঁটা পাতা গুল্ম চোখে মুখে ঠেকে যায়। আমি পোটলা থেকে দাঁটা বের করে লতা গুল্ম কাটতে শুরু করি, পথ পরিষ্কার করে এগোতে থাকি। বিভূতি, এ তো সত্যিই মায়ার জগৎ গো। আমরা পারবো তো এই জগৎ থেকে বের হতে? আমাদের পারতেই হবে, এটা ঠাকুরমশাইয়ের প্রাণের প্রশ্ন, তাই আমাদের এখান থেকে বের হতেই হবে, বুঝেছ? কথার মধ্যে আমরা আকস্মিকভাবে এক ধূলি ধূসর প্রান্তরে গিয়ে পৌঁছাই। চারিদিকে মরা পোড়া গন্ধ, চারিদিকে অর্ধ পোড়া দেহাবশেষ, আর তার কিছুটা দূরেই দেখি নদীর জল কলকল ছড়ে বইছে। আমরা এর আগে এখানে কখনো না এলেও বেশ বুঝতে পারি আমরা এখন কোথায় এসে উপস্থিত হয়েছি। তাই কিশোরীকে বলি, এই সেই শ্মশান কিশোরী, এখান থেকেই ছাই নিয়ে বের হতে হবে আমাদের, আর এই রাতেই বের হতে হবে আমাদের, আর একটুও দেরি করা যাবে না। দেখো বিভূতি, জনমানবহীন এই ঐতিহাসিক প্রান্তরে কেউ কোথাও নেই, কিন্তু জবা আর তীব্র ধূপের গন্ধে মনে হচ্ছে এই শ্মশান জীবন্ত। তারানাথের প্রথম সাধনার এই শ্মশান ভূমিতে যেন এখনো প্রাণ আছে। কে বলেছিল? হ্যাঁ, এটাই প্রাণ নেই? এই তো আমি রয়েছি, দেখ আমার দিকে। আবারও সেই পিছন থেকে ভেসে আসা কণ্ঠস্বর, তাই আমরা কোনো মতেই পিছু ফিরি না। আর আমাদের অভিপ্রায় সেই রমণী বুঝতে পেরে বলে, তাই নাকি? তাই তোরা দেখবি নি আমাকে? দেখ দেখ বলছি আমাকে। প্রচণ্ড বিস্ময়ে চেঁচিয়ে তিনি চারটি রূপধারী হন। আমাদের সামনে পিছনে ডায়ে বায়ে সব দিকে সেই রমণী। রমণী বলা ভুল, বলা ভালো এক অল্প বয়স্কা নারী। তার পরনের শাড়িও আলুথালু, কামো কি গড়ন, কি উজ্জ্বলময় তার উপস্থিতি। কোনো পুরুষই তাকে দেখে নিজেকে ঠিক রাখতে পারবে না, কিন্তু নিজেকে ঠিক রাখতে হয়, কারণ এও আমাদের দিকভ্রষ্ট করবার এক উপায়। তাই আমরা নিজেদের যথাসাধ্য সংবরণ করি। চোখ বুঝেই তার উদ্দেশ্যে বলি, তুমি যেই হও আমাদের পথ ছেড়ে দাও। আমরা কারোর কোনো অনিষ্ট করতে হেদায় আসিনি, আমরা এখানে এসেছি একজনের প্রাণ বাঁচাতে। আমাদের আকুল আকুতি শুনেও তার মন গলে না, বরং সে ক্ষেপে উঠে বলে, বটে তাই নাকি? তোরা দেখবি নি আমাকে? আর আমাকে পথ ছেড়ে দিতে হবে তোদের? কেন রে কেন? মূর্খ অর্বাচীনের দল, কোথায় এসেছিস জানিস? এটা শ্মশান, এ ভূমিতে কেউ বাঁচে না, কেউ বাঁচতে আসে না। আর তোরা কিনে এসেছিস একজনকে বাঁচানোর জন্যে? পাগল কোথাকার। আমি অতি সংবরণের সাথে তার সাথে কথা বলছি, কিন্তু কিশোরী তো নিজেকে থামাতে পারে না। সে বলে, দেখো তুমি যেই হও, আমাদের পথ ছাড়ো। আমাদের খুব কাছের একজনকে বাঁচাতে এই শ্মশানের ভস্য দরকার, তাই এখানে এসেছি।
এই শ্মশান যার, তাকে ডেকে দাও। আমরা তার অনুমতি নিয়ে এখান থেকে ভস্য নিয়ে চলে যাব। কিশোরীর কথাটা শেষ হওয়ার আগেই সেই নারী সশব্দে হেসে ওঠে। আমাদের অন্তরের ভয় সে দিব্যি বুঝতে পারে, তাই একদম আমাদের সামনে, একদম নিঃশ্বাস সমদূরত্বে দাঁড়িয়ে সে বলে, কিরে কাকে ডাকবো বললি? এই শ্মশান যার তাকে ডাকবো? খ্যাঁক খ্যাঁকে বিকট কণ্ঠে কথা বলতে বলতেই শ্মশানে ঘুরে বেড়াতে থাকে সে। বলতে থাকে, কি নেইতে এসেছিস শ্মশানে? হ্যাঁ, ভস্যনেতে এসেছিস তাই না? আজ তোদের ভস্য দিয়েই শ্মশান সাজাবো আমি। তৈরি হয়ে যা তোরা। কথাটা বলে সে এক অদ্ভুত মন্ত্রে আমাদেরকে বেঁধে ফেলে। আমরা চেয়েও এক বিন্দু নড়তে পারছি না, শুধু মুখে কথাটুকু বলতে পারছি, এই যা। কেন এমন করছো তুমি? আমাদের যেতে হবে। সঠিক সময়ের মধ্যে পৌঁছাতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের কোনো কথাতেই তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে নিজের মতো নিজের খেয়ালে হেসে যাচ্ছে। আমাদের আর সহ্য হয় না, আমরা তাকে বলেই ফেলি, তুমি মাতু পাগলিকে ডেকে দাও, আমরা তার সাথেই কথা বলবো। তার অনুমতি নিয়ে আমরা এই শ্মশানের ভস্য নিয়ে ফিরে যাব। আমাদের কথায় তার হাসির রোল দ্বিগুণ হয়ে ওঠে, আর খ্যাঁক খ্যাঁকে গলায় বলে, মা তু পাগলি, মা তু পাগলির সঙ্গে দেখা করতে এসেছিস, তার অনুমতি দিবি? তার বিকট হাসির দিকে আমরা অবাক হয়ে তাকিয়ে থাকি। শ্মশানের ধূপের ধোঁয়া, জবার সুবাস আরো প্রকট হয়। সাথে সাথে এক বেগুনি রশ্মি এসে পড়ে সেই নারীর মুখে। কি প্রকাণ্ড হয়ে যায় তার চেহারা! তার চেহারা, পরনের শাড়ি সব এক নিমেষে বদলে যায়। কম বয়সী নারী থেকে সে হয়ে ওঠে মধ্যবয়সী এক রমণী। দোহারা চেহারা, তার পরনে মলিন শ্বেত বস্ত্র, এলোমেলো চুল, আর হাতে মরার খুলি। কি বিভৎস সেই রূপ! তার সেই ভয়ানক রূপ প্রত্যক্ষ করার পর আর বুঝতে বাকি থাকে না ইনি আসলে কে। আমরা দিব্যি বুঝতে পারি ইনি মাতু পাগলি। আমরা চেষ্টা করি করজোড়ে তার কাছে ক্ষমা চাইবার, কিন্তু কিছুতেই করজোড় করতে পারছি না। বুঝতে পারি সে আমাদের মন্ত্রে বেঁধে রেখেছে। তাই বলি, মা তুমি আমাদের অনুমতি দাও, মুক্ত করো তোমার মন্ত্র শিষ্য তারানাথকে। তার খুব বিপদ যে মা। মাধবপুরের জঙ্গলে এক তনু বেষ্টনকারী তেঁতুল গাছের প্রকোষ্ঠের মধ্যে সমাধা হয়েছে তার। যদিও আমাদের ত্রুটিতেই তার আজ এমন দশা। এক পথিক ঠাকুর বলেছেন, তার প্রথম সাধনা করা শ্মশানের ভস্য তার ললাটে লেপন করলে তবেই তিনি ইহজগতে ফিরবেন, নয়তো তিনি বিলীন হয়ে যাবেন পঞ্চভূতে। তারানাথের কথা শুনে তিনি খানিক শান্ত হন ঠিকই, কিন্তু তার বর্তমান অবস্থা আর তার কারণ শুনে তিনি প্রচণ্ড ক্রোধিত হন। বলেন, মূর্খ মূর্খ, এমন মূর্খদের দায়িত্ব দিলে তো অমন হবেই। ক্ষমা করো মা, ক্ষমা করো। তো এখন তুমি আমাদের অনুমতি দাও, এই শ্মশানের ভস্য নিয়ে যেতে দাও আমাদের। আমরা ভস্য নিয়ে যেতে না পারলে যে বিলীন হয়ে যাবে সে পঞ্চভূতে। যাক 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 দেখি, ও পঞ্চভূতে বিলীন হয়ে যাক। ও বেঁচে থেকে কি করবে? কি করবে ও বেঁচে? সাধনায় বিফল হওয়ার একমাত্র শাস্তি মৃত্যু। না 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 মা গো, তুমি এমন করো না মা। তুমি বাঁচাও মা, বাঁচাও ঠাকুর মশাইকে। ভস্য নিয়ে যাবি? নিয়ে যাবি ভস্য? আমরা তার প্রলাপে কোনো উত্তর করি না, শুধু হাত জোর করে তার দিকে তাকিয়ে বসে থাকি। এছাড়া কোনো উপায় তো আর নেই। বেশ, তবে নিয়ে যা, নিয়ে গিয়ে ললাটে লেপে দেই ভস্য। আমরা তার কথারে ভীষণ খুশি হই। এই অবস্থায় হাঁটু গেড়ে বসেই শ্মশানের ছাই নিতে চাই। সেই মুহূর্তেই আবারও আমরা মন্ত্রবদ্ধ হয়ে পড়ি। এই অবস্থাতেই বসে থাকি আবার। আমি নিশ্চুপ হয়ে বসে রয়েছি, কিন্তু কিশোরী বলে ফেলে, পাগলি এ কোন খেলায় মত্ত হয়ে রয়েছে কে জানে। আমরা বেঁচে বের হতে পারলে হয়। কিশোরীর কথা শুনে পাগলি আরো রেগে যায়। খ্যাঁক খ্যাঁকিয়ে বলে ওঠে, এই এই কি বললি? পাগলি? পাগলি? হ্যাঁ আমি পাগলি? দেখ এবার পাগলি কি করে। কথাগুলো বলতে বলতেই সে কোথা থেকে একটা হাতে চেলা কাঠ নিয়ে আসে। এসে আমাদের দুজনকে প্রহার করতে শুরু করে। সেই চেলা কাঠের প্রহারে পিঠ ফালা ফালা হয়ে যায় আমাদের। যন্ত্রণায় কাতরে উঠি দুজনেই। কিশোরী এবার কাঁদো কাঁদো হয়ে বলে, ক্ষমা করো মা, ক্ষমা করো আমাদের। কে মা কে? আমি কারণ মা নই, আমি পাগলি, বুঝেছিস? আমি পাগলি। আজ এই শ্মশানে ভোগ হবে, পাগলির মহাভোগ। তোদের ভস্যেই সাজবে মহাভোগ। তার কথা শুনে এবার আমি ভয় না পেয়ে বলি, কি চাইছো তুমি? চাইছোটা কি আমাদের মেরে ফেলবে? তো মেরে ফেলো আমাদের,
মেরে ফেলো, আমাদের মেরে ফেলো, আমাদের মেরে ফেললে যদি তোমার শান্তি হয় তাহলে তুমি তাই করো মা। কিশোরী আমার এমন কথায় যদিও কিছু বলেনি, তবে আমার ওকে নিয়েই একটু ভয় ছিল। যদি আমার এমন কথায় ও আপত্তি করে, সেটাই ছিল আমার ভয়। তবে ও কিছুই বলেনি, তাই বোধহয় সাপে বর হয়। পাগলি বলে, তোদের মারতে যাবো কেন? তোদের মতো মূর্খ লক্ষ্মী ছেলেদের মেরে আমার কি হবে? যা ছাই নিয়ে যা দেখিনি, আমার চোখের সামনে থেকে দূরে যা। তার কথা শুনে আমরা এবার আর দৌড়াই না। সে নিজেই একটু থেমে আবার বলে, তোদের আমি শ্মশানের ভস্য নিয়ে যেতে দেব, তবে তোদের কিন্তু একখানা পরীক্ষা দিতে হবে। তার মুখের থেকে এমন কথা নিঃসৃত হওয়ার আশাতেই তো বসেছিলাম আমরা। সে বলার সাথে সাথেই আমরা তার সামনে হাত জোড় করে বসে বলি, কি পরীক্ষা বলো? আমরা সব রকম পরীক্ষার জন্য তৈরি, তুমি শুধু অনুমতিটুকু দাও আমাদের। বেশ, তবে দে পরীক্ষা। এই নদীর ধার ধরে উত্তর পশ্চিম দিকে এগো। ওদিকে এগোলে দেখবি এক নিবিড় বাঁশ বন। সেই বনে একটা মরদেহ পড়ে আছে। যা 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 যা, সেটা আমি এনে দে। মরদেহ শুনেই আমি কিশোরী দুজনেই বলে উঠি, মরদেহ? হ্যাঁ, মরদেহ। কেন আনতে পারবি নি বুঝি? তাহলে কেমন ভালোবাসিস গুরুকে যে তার জন্য এইটুকু করতে পারবি নি? বেরা, চোখের সামনে থেকে বেরা। ছাই নিতে এসেছে, ছাইটাই কিচ্ছু হবে না। চলে যা এখান থেকে। না, এভাবে হেরে চলে গেলে তো হবে না। এখান থেকে আমাদের জিতে ফিরতেই হবে, এমনই সংকল্প নিয়েছিলাম দুটিতে। তাই বলি, বেশ, তবে তাই হোক। আমরা সম্মতি দিলে সে হেসে গড়িয়ে পড়ে। রাত একেবারে নিঝুম, চারিদিকে বেগুনি রশ্মি ছড়িয়ে পড়েছে। আমরা এগোচ্ছি উত্তর পশ্চিমের দিকে। প্রথমে বেশ এগোচ্ছিলাম, কোনো বিঘ্ন ঘটেনি। কিন্তু কিছু দূর এগোনোর পরেই শুরু হয় অদ্ভুত ঝড়ে ভেসে আসা মরা পোড়ার গন্ধ। আর এগোতে পারি না, গন্ধে গা গুলিয়ে ওঠে আমাদের। কিশোরী নিজেকে ঠিক রাখলেও আমি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারি না, বমি করে ফেলি। আর বমি করার সাথে সাথে শুরু হয় প্রচণ্ড অত্যাচার। মড়মড়ে কান ফাটা শব্দ করে দুলতে থাকে বাঁশ ঝাড়গুলো। তার সাথে সাথেই আমাদের সামনে বাঁশ গাছের শিকড়গুলো সাপের ফণার মতো মুচড়ে মুচড়ে ওঠে। ভয় পেয়ে পড়ে যায় কিশোরী। আমি নিজেকে কোনো মতে সামলে নিয়ে তাকে দু হাতে তুলতে গেলে নজরে পড়ে কিশোরীর ঠিক পায়ের গোড়ায় পড়ে রয়েছে একটি মরদেহ। আমি কিশোরীকে তুলে দাঁড় করালে সেও দেখতে পায় সেই দেহ। আমরা দুজনেই বুঝতে পারি এইসবই আমাদের পরীক্ষার জন্যে। তাই দেরি না করে সেই মরদেহকে তোলার ব্যবস্থা করি, কিন্তু কিছুতেই তুলতে পারি না। হঠাৎ করে বিকট শব্দ করে সেই মরদেহ উঠে বসে নিজে থেকেই। সে বসে পড়লে আমরা গায়ত্রী মন্ত্র জপ করলে সে পুনরায় শায়িত হয়। আর আমরা তার পা টেনে নিয়ে চলতে শুরু করি। বেশ কিছুটা পথ নিয়ে আসার পর হঠাৎই দেখতে পাই যে যাকে আমরা নিয়ে আসছি সে আমাদের সাথে হেঁটে হেঁটে আসছে, ঠিক আমাদের পাশে পাশে। আমাদের বুঝতে বাকি থাকে না যে এ পুরোটাই আমাদের মনের ভ্রম। কিন্তু মনের ভ্রম হলে আর কি করা যাবে, ঈশ্বরের স্মরণ করি। কিন্তু ঈশ্বরও বোধ হয় তখন পাগলি সহায়। তারপরে হঠাৎ খেয়াল করি মরদেহ নিজের জায়গায় মতো মাটিতে পড়ে রয়েছে, আর যাকে আমরা মরদেহ ভাবছি সে কিশোরীর ঘাড়ে চেপে চলেছে। কিশোরীও সেই ভর অনুভব করতে পেরেছে, কিন্তু কিছুই বলে না, শুধু চুপ করে এগোতে থাকি শ্মশানের দিকে। শ্মশানে পৌঁছাবা মাত্রই পাগলি আমাদের দিকে ছুটে আসে, বলে, এনেছিস এনেছিস? আজ কতদিন মরা আসে না, এই শ্মশানে আজ আমারও ভোগ হবে, মহাভোগ। কথাখানা বলেই সে আয়োজন শুরু করে। কি সব করতে থাকে, হঠাৎই মন্ত্র বলে শ্মশানের মধ্যে স্থলে থাকা অগ্নিকুণ্ডে অগ্নি প্রজ্বলন করে। তারপর আমাদেরকে বলে, তোরা পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু শুধু পরীক্ষায় উত্তীর্ণ হলেই তো শ্মশানের ছাই তোরা নিয়ে যেতে পারবি না। তোদের মায়া ত্যাগ করতে হবে, সাথে ত্যাগ করতে হবে নিজেদের সব থেকে কাছের মানুষের দেওয়া উপহার। এতক্ষণ অন্ধকারে থাকার পর আলোয় এসে পৌঁছেছি আমরা। কিন্তু পাগলি এবার যা বলছে তাতে তো আমরা দিশেহারা। কিন্তু সে যা বলছে সেটা তো করতেই হবে। তাই আমরা তার কথা মতো আমার কাছে থাকা আমার খুব প্রিয় দা আর কিশোরীকে তার মায়ের দেওয়া মায়ের শেষ স্মৃতি স্বর্ণ মাদুলি অগ্নিতে বিসর্জন দেয়। এতক্ষণ সে পাগলির মতো ব্যবহার করলেও শেষে আমাদের প্রিয় দুই জিনিস অগ্নিতে বিসর্জন দিতে দেখে স্নেহের সঙ্গে বলে, তারা না ধন্য তোদের দুয়ের মতো দুটিকে সে পেয়েছে।
যা তোরা সবার সেরা শ্মশানের ভস্য নিয়ে দৌড়ে যা। মনে রাখবি বাধা এখনো কাটেনি। তারানাথের কপালেই ভস্য ছুঁয়ে দিলে সেই ও জগতে ফিরবে, কিন্তু রহস্য আরো প্রকট হবে। শুরু হবে আসল লড়াই। সেই মায়াচক্র থেকে ভস্য নিয়ে বের হতে পেরে আমাদের মনের বল প্রবল হয়। আমরা মহানন্দে যাত্রা করি মাধবপুরের জঙ্গলের দিকে। এই আশায় তারানাথ ইহজীবনে ফিরে সান্যাল বাড়ির রহস্য ভেদ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। দেখা যাক কি হয়, কি আছে আমাদের অদৃষ্টে। জয়কার হয় বিরাট তান্ত্রিকের নাকি তারানাথের, সেসব জানতে অবশ্যই কান পাতুন রাজপ্রতাপের ঠেকে প্রজেক্ট পাসিং শো সিজন 9-এর 6ষ্ঠ গল্পে, যেটি আসতে চলেছে 5ই অগস্ট ঠিক রাত 10টায়। স্টে টিউন।